চাই বুথে মানুষের কাছে যাব, তাদের অভাব অভিযোগগুলো শুনবো, আমার যতটুকু ক্ষমতা আছে তৎক্ষণাৎ যদি সমাধান করা যায় করব, আইনসভা অর্থাৎ বিধানসভায় গিয়ে বলে যদি সমাধান করানো যায় করব, বা ভালো যুক্তি দিয়ে কিভাবে সমাধান করা যায় সেটা করব। আমার অফিস আছে মাঝরাইতে, এখান থেকে কোনো একটা মায়ের, আমি আসছিলাম আজকে, এই আগের পাড়াটার নাম কি তোমাদের? মোল্লাপাড়াতে আমি যখন আসছিলাম একটি মা আসলো, সে কাদা কাটা করছিল, তার ছেলেকে খুন করেছে, সে এখনো এফআইআর পর্যন্ত নিচ্ছে না। সে মা কিন্তু এখান থেকে আমার ওই অফিসে যাওয়া তার জন্য দুঃসাধ্যকর হয়ে যায়। আর একটি মায়ের সাথে কথা বললাম, স্বামী নাই, আর্থিক দুরবস্থা, বাড়ি তো নাই, বাড়ির জন্য আসছিল। আমি বললাম মা আমার হাতে বাড়ি দেওয়ার ক্ষমতা নাই। আমি মিথ্যা কথা বললে রাজনীতি করার পক্ষে আমি একদম নয়, সত্যি কথা বলবো, তাতে মানুষ ভোট দিক আর না দিক ওতে আমার যায় আসে না। কারণ দিনের শেষে আমাকে এক জায়গায় যে জবাব আমাকে দিতে হবে সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে। দেখ, আমি বললাম মা আমার হাতে বাড়ি নাই, তবে কোন কোন জায়গায় কিভাবে গেলে বাড়ি পাওয়া যেতে পারে সেটা বললাম। তখন উনি বলতে বলতে বললেন আমার স্বামী না। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি বিধবা ভাতা পাচ্ছেন না? বললো না, আমি বিধবা ভাতা আমার ব্যবস্থা করে দেয়নি। তাহলে এটা তার সমস্যা। তা তার বিধবা ভাতা কিভাবে পাবে, কোন জায়গায় অ্যাপ্লিকেশন করলে স্বামীর ডেথ সার্টিফিকেট নিয়ে কি করতে হবে সেটা তাকে আমরা আমাদের যারা দায়িত্বশীল তাকে বুঝিয়ে দিলাম। আশা করছি তিনি জমা দেবেন। যদি বিধবা ভাতা না পাই তার জন্য আমি ওই কাগজটা নিয়ে গিয়ে যে মন্ত্রী আছে প্রয়োজন তার কাছে পৌঁছে দিতে পারবো বিধবা ভাতাটা চালু করে দেওয়ার জন্য। ওই অভিযোগগুলো শোনার জন্যই আপনাদের এখানে আসা। ওই মাটা কিন্তু আমার মাঝরাইট অফিসে যেতে পৌঁছাতে পারবে না, তাহলে কি আমাকে আর অভিযোগ জানাতে পারবে না? সেজন্য আমি বিভিন্ন সময়ে আপনাদের ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে আমরা যাই। এবার আমার যেটা ইচ্ছা ছিল সেইভাবে আমি সময় দিতে পারিনি। আমার ইচ্ছা ছিল যে মাসে মাসে আসবো এই আপনার অঞ্চলে আপনার বুথে, সেটা সম্ভব হয়ে উঠছে না। কারণ আপনারাই যে দায়িত্ব দিয়েছেন আমাকে, এখন আমাকে আপনারা ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়ে শুধু ভাঙড়ের বিধায়ক রাখেননি। খাতায় কলমে আমি ভাঙড়ের বিধায়ক, কিন্তু যারাই অত্যাচারের শিকার হচ্ছে, যারা ভাবছে তাদের সাথে ইনজাস্টিস হয়েছে, তাদের আমি বিধায়ক হয়ে উঠেছি। ফলে কি হচ্ছে, মালবাজার, ওদিকে ডুয়ার্স, শিলিগুড়ি, নাগরাকাটা, ফালাকাটা, আলিপুরদুয়ার, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, যা সমস্যা হচ্ছে সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে। আপনি সময় দেব ভেবেছিলাম, সেইটা সময়টা কেটে আমি ওটা ওদিকে দিতে হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে সময় কেটে দিচ্ছি ঠিক কথা, যে যাই যখন কষ্ট করে, আমাকে একটা জিনিস যখন শুনি না আমার খুব আনন্দ লাগে। এই কদিন আগে মালবাজার গিয়েছিলাম, নাগরাকাটাতে গিয়েছিলাম, প্রচুর মানুষ এসে দেখা করলেন, কথা বললেন, অভাব অভিযোগের কথা, চা বাগানের সমস্যার কথা। কিন্তু এইটা যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এটা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী যাচ্ছে, এটা আমার কাছে বড় পাওনা আপনাদের জন্যই হচ্ছে, এবং ভাঙড়ের নামটা ছড়াচ্ছে। আমি সময় দিতে পারছি না, কিন্তু আমি না থাকার ফলেও আমাদের এখানে যারা আছে, আপনারা যখন যে সার্টিফিকেট, হসপিটালে ভর্তি হবে একটা সার্টিফিকেটের দরকার, স্কলারশিপের সইয়ের দরকার, যা দরকার আমি কিন্তু আমার যে ছেলেদের হাতে কাগজ আপনারা দেন, ওরা কোনো সময় কলকাতায় যায় বা কোনো সময় ফুরফুরা শরীফে যায়, সই করিয়ে আবার আপনাদের বাড়ি পৌঁছে দেয়। এটা করে তো ভাই, আগামী দিনে করবো, আশা করছি করবে তারা। তো আমার এইটাই লক্ষ্য, আর এর বাইরে কিছু না। এখানে আসা, আমি চাইলে যদি জনসভা করি, একটা অঞ্চল ধরে করবো, 1000-5 লোক হাজির হয়ে যাবে। তাতে করে কি হবে, আমি মাইকে উঠে বড় বড় ভাষণ দেব, যেমন নেতারা দেয়, চলে গেলাম, হাত দেখিয়ে চলে গেলাম। কিন্তু আপনার এলাকায় একটা বয়স্ক মানুষ, সে বার্ধক্য ভাতা পাচ্ছে না, একজনের চোখের অপারেশন করতে হবে, অর্থের অভাব, সে জায়গায় না গিয়ে যাওয়ার ফলে সে অপারেশনটা হচ্ছে না। একজন মা বার্ধক্যে উপনীত হয়েছে, গরিব মানুষ, বার্ধক্য ভাতা পাওয়ার দরকার, সে পাচ্ছে না। একটা বিধবা মায়ের বিধবা ভাতা পাওয়ার দরকার। শুধু তাই নয়, আপনার এলাকায় এই সমস্যা, এটা সমাধান কিভাবে হবে? মঞ্চ করে প্রোগ্রাম করে চলে গেলে কি সমাধান হবে? সেই জন্য আমি বুথে চলে আসি। আজকে মাইক লাগিয়ে দিয়েছি, নাহলে আমি এটা খালি গলাতে বলতাম। আমি চাই লোকাল মানুষ, একদম বুথের মানুষ, তাদের সাথে বসি, মত বিনিময় করি, আমাকে কিছু বলুক যে ভাইজান আমাদের এই এই সমস্যা, এটা সমাধান কিভাবে হবে। ইতিপূর্বে আমি বসেছি,
তারা বলেছে চণ্ডীপুরের ব্রিজের কথা, বসেছিলাম ওখানকার মানুষের সাথে, বিধানসভায় গিয়ে বলেছি। বড়ালি ব্রিজের কথা বিধানসভায় বলেছি। বিবিরহাটের ব্রিজের কথা বিধানসভায় বলেছি। ছেলে গোয়ালিয়ার ব্রিজের কথা বিধানসভায় বলেছি। যা সমস্যা এখানে ঘুরে দেখেছিলাম যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতায় বিশাল সমস্যা, পায়নি প্রকৃত যারা, সেই সমস্যা বিধানসভায় বলেছিলাম। 2000 আপনারা যদি ডেটা দেখেন 2020-21 সালে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যা দিত 2021 সালের পরে দেখবেন কয়েক লক্ষ গুণ বেড়ে গিয়েছে। কারণ যে চিৎকার করেছিলাম বলে। কেন চিৎকার করেছিলাম? আপনাদের কাছ থেকে শুনেছিলাম বলে। সে ডেটা আমার কাছে আছে, খাতায় লেখা। তো ওই যে সমস্যাগুলো শুনবো, সমাধান করার চেষ্টা করবো, এর বাইরে কিছু নয়। তবে মাইক যখন লাগিয়েছে আমি গুটি কয়েক কথা বলবো, শুনবেন আপনারা? লাগিয়ে যখন দিয়েছে পয়সা তো উসুল করতে হবে, ভাড়া তো নিচ্ছে নাকি? ব্যাপারটা হচ্ছে দেখবেন নামটা কি, ক্যানিং পূর্বের এক নেতা, ওইরকম নেতা তৃণমূল কংগ্রেসে 400-500 আছে। উনি বলছেন আমাকে হারাবে, না হারালে রাজনীতি ছেড়ে দেবে। উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই ধরনের কথা তো একসময় বলেছিল, যখন উনি সিপিএম করতেন। মনে আছে তো নাকি আপনাদের, যারা বাপের বয়সে? অনেক কথা বলেছিলেন। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে ওখানে ঢুকতে দিচ্ছিল না, অনেক কথা বলেছিলেন, অনেক কিছু করেছিলেন। সেই মমতা ব্যানার্জির পায়ের নিচে উনি বসে আছেন, উনি ক্ষমতার এত লোভী। দেখবেন নওশাদ সিদ্দিকীকে হারাবার কথা বলছে, একবারের জন্য শুভেন্দু অধিকারী হারাবার কথা কি বলছে? যে শুভেন্দু অধিকারী কথায় উত্তেজিত হয়ে মুসলিম মহিলার বোরখা ধরে টানাটানি করলো কোথায়? বেহালাতে। যে শুভেন্দু অধিকারীর কথায় উত্তেজিত হয়ে এলাকার মানুষ, হিন্দু মুসলমানের সম্প্রীতি বিনষ্ট যে কোনো সময় হয়ে যেতে পারে, মুসলমানদেরকে মুল্লা, জিহাদি, বাংলাদেশি বলে রাত দিন গালাগালি করছে যারা, তাদেরকে হারাবার কথা এদের মুখে একবারও আছে? কেন নেই বলুন তো? ও ভাবছে যদি আগামী দিনে বিজেপি চলে আসি তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেভাবে বলে তার পায়ের নিচে বসে থাকতে হয়েছে, শুভেন্দুর বিরুদ্ধে যদি এত কিছু বলি, যদি পায়ে লাথি মেরে সরিয়ে দেয়। কি বলছি বুঝতে পারছেন? আমার অপরাধ কি? আমার অপরাধটা এটাই, ভাঙড়ের এই মহিলাগুলোর জন্য একটা আলাদা মহিলা গার্লস কলেজ করার কথা আমি বলেছিলাম আইনসভার মধ্যে। আমার অপরাধটা কি? এই ভাঙড়ের মানুষের এই খাল সংস্কারের না হওয়ার ফলে এই যে খালের পানি যায়, এই যে লেদার কমপ্লেক্স থেকে যে পানিটা বার হয় ওটাকে শোধন করেই খালে ছাড়ার দরকার। ওর জন্য মেশিন লাগা আছে, খরচ আছে, ইচ্ছাকৃতভাবে শোধন না করে খালে ফেলছে। এই ফেলার ফলে কি হচ্ছে? ওই খালের পানি তুলে আপনারা চাষবাস করছেন, যারা চাষবাস করছেন চাষিদের দেখবেন চুলকানি, এই সমস্ত রোগ বেড়ে যাচ্ছে। গরু ছাগল পান করছে, ক্ষতি হচ্ছে। ফসল হচ্ছে, ওই পানি থেকে ফসল উৎপাদন হচ্ছে, যারা খাচ্ছে ক্ষতি হচ্ছে, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বিধানসভার মধ্যে বলেছিলাম পানিকে শোধন করে ছাড়া হোক। কেন কোম্পানিগুলো শোধন করেনি? ওই সমস্ত নেতা বুঝতে পারছেন, ওদেরকে মাল দিয়ে দেয় মাসে মাসে, ওই মেশিনগুলো চালায় না। ক্ষতি কাদের হচ্ছে? ভাঙড়ের মানুষের হচ্ছে। ওখানকার লেদার কমপ্লেক্সের আশপাশে, ওই লেদার কমপ্লেক্স থেকে বায়ু দূষণের প্রভাব কাদের পড়ছে? আমাদের ভাঙড়ের মানুষের উপর পড়ছে। তো এটা বায়ু দূষণ রোধ করার জন্য ওখানে মেশিন লাগানোর কথা আমি বলি। আমার এইটাই অপরাধ। অপরাধটা হচ্ছে ভাঙড়ের মানুষের উন্নয়ন আমি কেন চাইবো? আমি প্রশ্ন তুলেছিলাম, অনেক চিৎকার করছেন। আমাদের এখানে যিনি এমপি হয়েছেন, কিভাবে এমপি হয়েছে আমরা সবাই জানি, ভোটের দিনে কি করেছে, সেই বিতর্কে আমি যাবো না নতুন করে। উনি গিয়ে বলছেন কি বারাইপুরে মেট্রো রেলের জন্য দাবি করেছেন, ভালো কথা, বারাইপুরে মেট্রো রেল হতে হোক, আমরা বিরোধী নয়। কিন্তু ভাঙড়ের মানচিত্রে অনেক আগে রেল লাইন হওয়ার কথা ছিল। আপনারা জানেন হয়তো, অনেকে জানেন না, এই ঘটকপুকুরের ওপর দিয়ে রেল লাইন যাওয়ার কথা ছিল। তাহলে অলরেডি প্রস্তাবিত, উনি নতুন করে বলছেন বারাইপুরে রেল লাইন হওয়ার, যাতে করে মেট্রো রেল, তার জন্য প্রস্তাব দিচ্ছে। আর যেটা অলরেডি প্রপোজড, অলরেডি যেটা প্রস্তাবিত হয়ে গিয়েছে, সেইটা কথা বললেন না কেন? কারণ এখানকার মানুষ সহজে অ্যাক্সেস করুক, এটা চায় না। তো এই কথা আমি বিধানসভার, আমি এই কথা আন্দোলন করেছি, বলেছি যে ভাঙড়ের যে খটকপুকুরের উপরে রেল লাইন হওয়ার কথা ছিল, অবিলম্বে সেটা হোক। এটা আমার অপরাধ, ভাঙড়ের মানুষের হয়ে এত ভালো কথা কেন বলবো? ওই জন্য আমাকে হারাতে হবে। আর যে রাত দিন মুসলমানদেরকে মুল্লা, জিহাদি, যা ভাষা আসছে গালাগালি দিচ্ছে, এবং তার কথাই হিন্দু মুসলমানের লড়াই যে কোনো টাইম বেঁধে যাবে। আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি, কারো অসুবিধা আছে ভাই? আমাদের এলাকার হিন্দু মুসলমানের কারো অসুবিধা নেই। কিন্তু শুভেন্দু অধিকারী যা বক্তব্য দিচ্ছে, যে কোনো সময় হিন্দু মুসলমানের লড়াই লেগে যাবে। তার প্রমাণ জানেন?
মহেশতলাটা একটা ছোট্ট ঘটনা, সেই ঘটনা থেকে কি হলো? হিন্দু মুসলমান লড়াই হয়ে গেল। ক্ষতিগ্রস্ত কারা হলো? গরিব হিন্দু, গরিব মুসলমান। আর নেতারা সন্ধ্যাবেলায় টিভির সামনে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। যে ওই তুলসী তলাটা তৈরি করেছে সে তৃণমূলের নেতা, ছবি দেখলাম, নেতার সাথে তার ছবি। ওদের একটা যুব নেতা আছে না, ভুং ভাং মাঝে মধ্যে বকে, বকার থেকে বেশি খেঁচাখেচি করে, ওই নেতার সাথে ছবি দেখলাম, যার সেই আবার তুলসী তলা তৈরি করছে। মানে বুঝতে পারছেন, সাপ হয়ে কামড়াবে আর ওজা হয়ে ঝাড়বে। দিনে তৃণমূল, রাতে আরএসএস বা রাতে বিজেপি, বারবার আমরা বলে আসছি, সে প্রমাণ বিজেমূল। তো এই ধরনের কার্যকলাপ যারা করছে তাদেরকে হারাবার কথা বলছে না। আর যে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলছে যে রমজান মাসে ফলের দাম এত বেড়ে যায় কেন, এই দামটা কমাতে হবে, তাকে হারাতে হবে কেন ভাই? তাকে হারাবার জন্য এত চিন্তা কেন? হারার ভয় আমি খাই না। 2021 সালে আপনাদেরকে অনেক ভুল বুঝিয়েছিল, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন আমাকে 26,151টি ভোটে আমি জিতেছি। 1,09,000-এর উপরে ভোট দিয়েছে। কিন্তু এখন তো আপনারা বুঝতে পারছেন বিজেপির আসল কে, বুঝতে অস্বীকার হচ্ছেন নাকি আর ভুল হচ্ছে? কারণ বিজেপির বিরুদ্ধে আন্দোলন আমরা করছি, মোদির নিয়ে আসা ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আর আমাদের ছেলেদের নামে মামলা কে দিচ্ছে? মমতার পুলিশ। মমতা ব্যানার্জির উচিত ছিল পুলিশকে দিয়ে আরো বেশি সহযোগিতা করা, যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করো, এই ছেলেগুলোকে তোমরা আরো সহযোগিতা করো, কলকাতা যাওয়ার রাস্তা ট্রাফিক খালি করে দাও, তাড়াতাড়ি যাতে কলকাতা যেতে পারে, বড় বড় আন্দোলন করতে পারে, বিজেপি যাতে চাপে পড়তে পারে, মাদ্রাসা মসজিদ ঈদগাহ কেড়ে নিবার অপচেষ্টা যাতে বিজেপির বন্ধ হয়, তাই তো? তার পরিবর্তে রাস্তায় ব্যারিকেড লাগিয়ে আটকাচ্ছে কেন? করছি আমরা শুভেন্দুর অধিকারীর বিরুদ্ধে আন্দোলন, আর বুকে চিনচিন করছে নটোরিয়াস ক্রিমিনালের। কেন ভাই? আমরা মোদির বিরুদ্ধে কথা বলছি, বুকে যন্ত্রণা হচ্ছে কার? ক্যানিং পূর্বের বিধায়কের। কেন? এটা ভাবতে হবে আপনাদেরকে, এটা আপনাদের ভাবতে হবে। আরে বোরকার বিরুদ্ধে কথা বলছে, তাকে গ্রেফতার তো দূরের কথা, বরঞ্চ এইটা যারা প্রতিবাদ করছে তাদের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে। কেন ভাই? এটা আপনাদের ভাবতে হবে। এই ভাঙড়ে কদিন আগে যে ঘটনা ঘটলো আপনারা দেখেছেন, সবাই দেখেছেন। ভাঙড়ের কত ছেলের নামে মামলা দিয়েছি জানেন? 3,000 মুসলিম ছেলের নামে মামলা এই শওকত মোল্লাদের সরকার দিয়েছে। বলুন, ছেলেগুলোকে তো উল্টে পুলিশ মারলো, মাথা ফাটালো, তারপরও মামলাটাকে দিল কেন? পার্টি করে বলে? পার্টি করে বলে মামলা দিয়েছে মনে হয়? এই মহেশতলা যে ঘটনা ঘটেছে, আমার কাছে ভিডিও প্রমাণ আছে, চাইলে দিয়ে দেবো। তারা দীঘায় ছিল, ওখানে ছিলই না, তাদের বাড়িতে গিয়ে দরজা টরজা ভাঙচুর করে একেকার করে দিয়েছে, অ্যারেস্ট করবে। যাদের ওই ছেলেগুলো ছিল দীঘায়, হোটেলের কাগজ দেখাচ্ছে, যেই বাসে গিয়েছে তার কাগজ দেখাচ্ছে, আর মুসলিম বাড়িতে গিয়ে দরজা টরজা ভেঙে একেকার করে দিচ্ছে। তারা কি পার্টি করে? আইএসএফ করে? আইএসএফ এর কেউ নয় তারা। টার্গেটটা হচ্ছে না, বিজেপি বলে দিয়েছে যে মুসলমানদের উপর অত্যাচার করতে হবে তোমাকে, আর না হলে তোমাকে আমি জেলে ভরে দেবো, তোমার ভাইপো যা অন্যায় করেছে। এখন তার প্রমাণ হচ্ছে এটাই। একদম শুভেন্দু অধিকারীকে হারাবারিরা কথা বলেনি, নওশাদ সিদ্দিকীকে হারাতে পারবো। আমার অপরাধটা কি? আমি বিধানসভার মধ্যে ওই তুলসী তলা নিয়েও রাজনীতি করিনি, আর জগন্নাথ ধাম নিয়েও রাজনীতি করিনি। আমি বিধানসভার মধ্যে কৃষকদের আয়, আমরা তো কৃষক মানুষ তো নাকি? হ্যাঁ, কৃষকরা মাত্র 7,000 টাকা ইনকাম করে, মাত্র 7,000 টাকার নিচে। আপনি 8,000 করতে পারেন, অন্যজন 4,000। আমি দায়িত্ব নিয়ে বলছি, 7,000 টাকার নিচে ইনকাম করে আপনি কৃষক। আর হরিয়ানার কৃষকরা 12,000-এর বেশি ইনকাম করে, কাশ্মীরের কৃষকরা প্রায় 15,000-এর বেশি ইনকাম করে, সব থেকে বেশি ইনকাম করে বিহারের কৃষকরা 30,000 টাকা এক মাসে ইনকাম করে, একটা প্রাইমারি স্কুলের টিচারের মতো। গ্রুপ ডি যে আছে তার মাইনে যেমন, সেই রকম ইনকাম করে একটা কৃষকরা। তারাও কৃষক, আপনারাও কৃষক। তো তাহলে আপনাদের মায়ের ইনকাম বাড়ছে না কেন? সেই নিয়ে কথা আমি বিধানসভায় বলি। এটা হচ্ছে আমার অপরাধ। আমি মানুষের রুজি রুটির কথা বলি, শিক্ষা ব্যবস্থার কথা বলি, এই নরমুড়ি হসপিটালটাকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করার কথা বলি, জিরেনগাছা ব্লক হসপিটালটাকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করার দাবি করেছি। এই ভাঙড়ে ছেলেপুলেরা যেখানে পড়াশোনা করে সেখানে শিক্ষক নাই। যদি না বিশ্বাস হয় গিয়ে প্রাইমারি স্কুলগুলো কালকে দেখবেন। যদি আমি ভুল বলি, এখানে কোনোদিন আসলে বলবেন ভাইজান আপনি মিথ্যা কথা বলেন, আপনি আমাদের সামনে কথা বলবেন না, আমি চলে যাব, আমি কথা বলবো না।
এই যে বাচ্চাগুলো আছে, বাড়ি যাবেন, বাড়ি গিয়ে ক্লাস 3-4 এর বাচ্চাগুলোকে অঙ্কের বইটা খুলে দেবেন, গিয়ে বলবেন প্রথম অনুশীলন প্রথমটাই দেবেন। 3 মাস 4 মাস ক্লাস হয়ে গেছে তো বাদ দিন, প্রথম অনুশীলনটা দিয়ে বলবেন অঙ্কটা কর। 100টা ছেলের মধ্যে 90টা ছেলে ফেল করবে। তাহলে ক্ষতি কার হচ্ছে? ওই নেতার ছেলের ক্ষতি হচ্ছে। ওই নেতার ছেলে তো কোথায় গেলাম দেখলাম কি বলে, রাজারহাটে গিয়ে মস্তানি করছে, দামি গাড়ি নিয়ে ঘুরছে। ক্ষতিটা হচ্ছে আপনার ছেলের, আপনার ভাইপোর। এই ছেলেগুলো যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, বুনিয়াদী শিক্ষা যাতে ঠিক থাকে, তার জন্য শিক্ষক দেওয়ার দাবি আমি করি। এটাই আমার অপরাধ, এই জন্য আমাকে হারাতে হবে। আর আমি যদি ওদের মতো গালাগালি পশলা পশলি করতাম, তাহলে আমার নামে দেখতেন জয়ধ্বনি দিত ওরা। কিন্তু খুদার মার দুনিয়ার বার, এটা জানেন তো? ওই এক সিদ্দিকিকে ডিস্টার্ব করছে, খুদা অন্য সিদ্দিকি দিয়ে ওকে জবাব করবে। দাঁড়ান, লেগে গেছে, দেখতে পেয়েছেন তো? খবর শুনছেন তো? ও লাগবে, কিছু করার নেই, খুদার মার এটা। যাকে আমি বলার কারণ হচ্ছে, আমাকে হারাবার বাসনা দেখেছে। আমি বিশ্বাস করি এটাই, যে আমি মানুষের জন্য নিঃস্বার্থে বলে যাচ্ছি, নিঃস্বার্থে করে যাচ্ছি। মানুষ যদি আমাকে চাই, আমার দল যদি সম্মতি দেয়, আমাকে আবার মানুষ দিতে হবে। তবে আমি একটা কথা বলুন, মায়েরা, বাপেরা, ভাইরা যারা উপস্থিত হয়েছেন, বলতে পারবেন আপনার ভোট নিয়ে আমি বেইমানি করেছি? কেউ বলতে পারবে? আপনাদের ভোট আমি বিক্রি করেছি? বিক্রি মানে আমি তো পারলে এখন নেতা হয়ে যেতে পারতাম, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়ে ঘুরতাম। সেটা হয়েছে? আমি করিনি। কারণ আপনারা সেই 2021-এ কারো কথায় কান না দিয়ে আমাকে, অর্থাৎ আমার বড় ভাইজানকে ভরসা করে আমাকে ভোটটা দিয়েছিলেন। বড় ভাইজানের ভরসা রাখছি তো। শুধু ভরসা রাখা নয়, বরঞ্চ আজকে সারা রাজ্য চর্চা করছে যে নওশাদ সিদ্দিকীর মতো যদি 10টা ঢোকাতে পারতাম, তাহলে হয়তো ওয়াকাফ নিয়ে আন্দোলন দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী যে করার নিদান দিচ্ছে বলার সাহস পেত না, তাই না ভাই? তাহলে আগামী দিন আমাদের প্রস্তুত নিতে হবে, শুধু ভাঙন নয়, ভাঙরের মতো আরো 50টা ভাঙর তৈরি করে বিধানসভায় পাঠাতে হবে। তার জন্য আপনাদেরকে বক্তব্য দিতে যদি ভাঙরের বাইরে যেতে হয়, আপনারা যাবেন ভাই? যাবেন ভাই? যেতে হবে। আমি অনুরোধ করছি আপনাদের, মাইক ধরে বলতে হবে। আপনাদেরকে মাইক ধরে বলতে হবে রাজারহাটে গিয়ে, মাইক ধরে বলতে হবে মিনাখাতে গিয়ে, মাইক ধরে বলতে হবে ক্যানিং পূর্বে গিয়ে, মাইক ধরে বলতে হবে সেই মাদারিহাটে গিয়ে, মাইক ধরে বলতে হবে আপনার দার্জিলিং এ গিয়ে, যে আমরা তৃণমূল আর বিজেপির নাটকের বাইরে বেরিয়ে আমাদের ভাইজানকে বিধানসভায় পাঠিয়েছিলাম। আর বিধানসভায় পাঠিয়েছিলাম বলেই তোমরা দার্জিলিং এর চা শ্রমিক, তোমাদের হাতে যে অন্যায় হচ্ছে সেই কথাটাও বিধানসভায় তুলেছে। হাতির হানায় যে ঝাড়গ্রামের মানুষ মারা যাচ্ছে সেই কথাটাও বিধানসভায় তুলেছে। আদিবাসীদের 6 শিডিউলের কথাও বিধানসভায় হয়েছে। মুসলিম ওবিসিদের প্রবেশ ব্যাপারেও চর্চা হয়েছে। শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, কর্মসংস্থানের কথাও বিধানসভায় উঠেছে আমাদের ভাঙড়ের বিধায়কের জন্য। তা তোমরাই শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম থেকে যদি আরো 50টা নওশাদ সিদ্দিকী পাঠাতে পারো, সারা রাজ্যের মানুষের কথা ওখানে উঠবে। শুধু নয়, ওখান থেকেই সমাধান হবে, যেখানে আইন তৈরি হবে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আশা করছি আপনারা যাবেন তো নাকি? আপনাদের বক্তব্য দিতে হবে, কিন্তু এটা মাথায় রাখুন, কারণ আমার একার পক্ষে সম্ভব নয় চারি জায়গায়। তা বন্ধুগণ, এটাই বলার আমার মাইক দিয়েছে বলে এটা বারটা বললাম, যে এই ধরনের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ওরা বিভিন্ন ভাবে এই ধরনের কথা বলছে। জানেন যে তোরা এত লাফালাফি করছিস, তোদের ভাইজান তো আমাদের দলের নাম লিখাবে, এরকম বলে বিভ্রান্ত করছে। আমি একটা কথা বলি, আমি ভাঙড়ের মানুষের ভরসা, ভালোবাসা, আস্থা, বিশ্বাসকে আমি কোনো মতেই নষ্ট হতে দেব না। আপনারা সেটা ভালো করে জানেন। আমার একদিকে মন্ত্রিত্ব, একদিকে টাকা, আর অপরদিকে আপনাদের ভালোবাসা। আমি বারবার আপনাদের ভালোবাসায় পরাজিত হতে প্রস্তুত আছি। এই মন্ত্রিত্ব, এই টাকাকে আমি লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে আপনাদেরকে এই ভরসা আমাকে করেন তো নাকি ভাই? ও যতই যেই বলুক না কেন, চলে যাবে, হ্যান করবে, ত্যান করবে, একটু শুধু বলে দেবেন, ভাই এটা শুনে রাখিস, ওটা কার ভাই জানিস তো? কার ভাই এটা? এটা বলুন, আপনার শুনতে আমার ভালো লাগবে তো। হ্যাঁ, ওটা ওর ভাই, এটা মাথায় রাখিস। আমি যা বলি না বলি, আমি দ্বিতীয়বার কিন্তু শুনি না, আমার শোনার এনার্জি নাই। আমার বড় ভাই যান কিন্তু প্রত্যেকটা বক্তব্য শুনে, আর যদি কোনো জায়গায় একটু ভুল বলেছি, বলে তুই এটা বললি কেন, তুই এটা বললি কেন, তো এটা বলা উচিত হয়নি। মানে যদি আমি মনে হয় কোনোদিন হবে না, তাহলে আমি কি করবো বুঝতে পেরেছেন তো? দেখে ভাঙড়ের লোককে ডেকে বলো জয় করতে,
বুঝতে পারছেন কি বলছি? দায়িত্ব নিয়ে কেন বলছি? আর তো আমার তো বিক্রি হওয়ার জায়গা না। একটা মানুষ কতবার বিক্রি হবে ভাই? আমি কি ওই নটোরিয়াসের মতো নাকি যাকে গাল দেবো তার পায়ের নিচে বসে থাকবো? আমি ওই ধরনের নাই ভাই। আমি তো গালাগালি করি না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি নাইকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমাকে মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে, এহেন হতে হবে, বড় পদ পেতে হবে, টাকা কামাতে হবে, ওটা নয়। আমি ভুলটাকে ধরিয়ে দিতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আজকে বলুন, আপনারা অন্তত একটু হলেও তো সচেতন হয়েছেন। আমি আজকে ভালো লাগছিল, আমি যখন বিবিরহাটে যাচ্ছিলাম, একটা ব্রিজের কাজ হচ্ছিল। ওখানে আমাকে আমাদের সাধারণ মানুষ কিছু দান করালেন, আমাদের পার্টির লোকজন ছিল, যে শিডিউল চাইছিল ওর কাছ থেকে। এই যে শিডিউল চাওয়াটা কিন্তু 2021 সালের আগে ছিল না। অন্তত আমাদের মানুষ সচেতন হয়েছে তো। শিডিউল মিনস এই যে কাজটা হবে কিভাবে হবে, এটা পাবলিকের কাজ, পাবলিককে দেখাতে হবে। আপনার এখানে ঢালাই রাস্তা হবে, কত গেজ মোটাটা কত ইঞ্চি মোটা হবে ওই শিডিউলে লেখা আছে। কতটা চওড়া হবে, কতটা লম্বা হবে, সবটা ওখানে লেখা আছে। কি হয় জানেন? বলে 6 ইঞ্চি গেজ হবে, মোটা হবে, 4 ইঞ্চি দেয়, মানে 2 ইঞ্চি টাকা খেয়ে নেয়। 8 ফুট চওড়া 6 ফুট করে দেয়, 2 ফুট চওড়ার টাকা খেয়ে নেয়। যদি আপনি শিডিউল দেখেন তাহলে কি হবে? ধরা পড়ে যাবে, তখন বলবে তো ভাই আমার পাড়ার রাস্তা আমি বুঝে নেব, তাই না? তো এই শিডিউল লেখা তো শুরু হয়েছে, সচেতন হয়েছে, এটাই তো আমি চাই। একদিন ভিডিওতে একটা দেখছিলাম, এই কোনো একটা জায়গাতে একটা কাজী নিয়ে সমস্যা হয়েছে। ও ভিডিওতে একটা মানুষের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, বলছে যে আমাদের ট্যাক্সের টাকাই করছো আর আমরা জানতে পারবো না। আমি শুনে নিজেকে খুব গর্বিত মনে করলাম। এটা আগে শোনা যেত না, এখন মানুষকে সচেতন করছি, মানুষকে বলছে বাস্তব তো। এই যে রাস্তাঘাট, কন্যাশ্রী, রূপশ্রী যা দেখছেন, এগুলো কোথা থেকে আসছে? টাকার গাছ আছে নাকি মমতা ব্যানার্জি যে নড়াবে করবে? এরকম ব্যাপার আছে নাকি? না ট্যাক্সেল আছে, টাকা ছাপাবে মমতা ব্যানার্জি? ওরকম ব্যাপার নয়। এই মায়েদের বাপেদের মেহনত করা, মায়েরা ঘাটদার কাজ করে, ম্যানিব্যাগ বাড়িতে তৈরি করে, সব করে তো নাকি? মেহনত করে তো। বাপেরা লেদার কমপ্লেক্সে কাজ করছো, মাঠে গিয়ে কাজ করছো, যা করছো এর থেকে ট্যাক্স দিতে হয়। যাই আমরা করি না কেন ট্যাক্স দিচ্ছি। মায়েরা এসব করে একটা শাড়ি কিনেছে পছন্দের, ওই শাড়ি কিনছে, ওখানে মা ট্যাক্স দিচ্ছে। বা বাপ একটা কি বলে, এই যে মাইকে কথা বলছি, এটা কিনেছে যখন, এটা ট্যাক্স দিয়েছে। এই ব্যাটারিতে চলছে, ব্যাটারিতে ট্যাক্স। জেনারেটর কিনলে জেনারেটরের ট্যাক্স। জেনারেটরে যে ডিজেল ভরে আমরা বক্তব্য দিচ্ছি, ওই ডিজেলটা তো সেচ বেলাটাকে ট্যাক্স দেওয়া হচ্ছে, বোঝানোর জন্য ট্যাক্স দেওয়া হচ্ছে। সব ট্যাক্স গুলো দুটো পার্টি, একটা সেন্ট্রালে যায় জিএসটি, একটা স্টেটে থাকে। স্টেটের যে সমস্ত প্রকল্পগুলো আছে এই ট্যাক্স থেকে আসে, সেন্ট্রালের প্রকল্পগুলো টাকাগুলো আবার ঘুরে আসে। এরা বাহাদুরি করে না, মোদি আর মমতা, কিছু বাহাদুরি নয়, বরঞ্চ আমাদের ট্যাক্সের টাকায় মোদি আর মমতা, মোদি তো শুধু ফ্লাইটে বিদেশে ঘুরছে, আর দিদিমণির লোকের এমএলএ এমপি মিনিস্টার গুলো সবুজ লাইট লাগিয়ে ঘুরছে। শুধু তাই নয়, আপনার এলাকায় অনেক গরিব মানুষ আছে, লোকের বাড়ি ভিক্ষা করে খায়, আছে না? আছে তো। তো তারও ট্যাক্সের টাকাতে মমতা ব্যানার্জি 14 তলায় যে এসি রুমে বসে, এসির হাওয়া খায়। এটা মাথায় রাখবেন। ওদের গর্ব করার কোনো জায়গা নাই। বলেন আমাদের সরকারের নিচ্ছ, আমাদের দিচ্ছ না, কন্যাশ্রী ওর বাপের টাকা নাকি? যে বলছে কন্যাশ্রী আমাদের নিচ্ছ, রূপশ্রী আমাদের নিচ্ছ, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কি বলে আবাস যোজনার টাকা নিচ্ছ, আমাদের ভোট দিচ্ছ না, তাই উত্তর দেবেন তোর বাপের টাকা। তোর বাপ কোন ট্যাক্স সাল থেকে টাকা ছাপিয়েছে বলবেন আজকের পর থেকে যদি কেউ বলে। এটা আপনাদের অপমান করে, আর অপমান করে মানে ওই চোরা ভাষায় উত্তর দেবেন। বরঞ্চ বলবেন তোদের যে চোর মন্ত্রীটা জেলে আছে, চোর মন্ত্রীটা যতদিন গাড়ি চেপে করেছিল সরকারি গাড়ি, ওই গাড়িটা আমাদের ট্যাক্সের টাকায় কিনা ছিল রে। ওই গাড়ির যে পেট্রোল ডিজেল লেগেছে আমাদের ট্যাক্সের টাকা দেওয়া ছিল। বলতে পারবেন তো ভাই? সচেতন হতে হবে আপনাদেরকে। আর নাহলে আপনাদের বলছে যে আমাদের সরকারের নিচ্ছিল, আমাদের ভোট দিচ্ছিল, ওর বাপের টাকা নাকি? আপনাদের ট্যাক্সের টাকা, এটা মাথায় রাখবেন। আপনারা মেহনত করছেন বলে সরকারটা চলছে, আপনার মেহনত বন্ধ করতে হবে, সরকারটা মুখ থুবড়ে পড়বে। তাই আপনাদের অনুরোধ করছি, একটু সচেতন হতে হবে। যে হলো ওই কাকে কাল নিয়ে চলে গেল বলে কাকের দিকে তাকানোর দরকার নাই, কানের দিকে তাকাবেন। শেষে একটা কথা বলে শেষ করব, এরা দুর্নীতি তো চরম জায়গায় পৌঁছায়। কোনদিন সকালে উঠে শুনবেন, হয়তো ভোটের দিন সকালে শুনবেন, লোকের বাড়িতে লিফলেট দিয়ে দিয়ে বলছে নওশাদ সিদ্দিকী তৃণমূল হয়ে গেছে। জীবন এটা বিশ্বাস করবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর, ইভিএম মেশিনে
ওরা গতবার একটা বদমাইশি করেছিল, নাহলে এত ভোট পেত না। ও বাড়ি বাড়ি কিছু ওদের খোঁচড় ছেড়ে দিয়েছিল যে বাবু তুমি কাকে ভোট দেবে, আপনারা বলেছেন কেন ভাইজানকে দেবো। ওরা শিখিয়েছে মেশিন কিভাবে অন করতে হয় জানো, প্রথম সুইচটা টিপে অন করবে, তারপরে ভাইজানের খাম চিহ্নটাতে দেবে, মানে প্রথম সুইচ টিপলে কাজ সব শেষ। ওই ভুল কাজ আর করবেন না। গতবারে এত ভোট পাওয়ার একটা কারণ আছে। আমার সাধারণ মা বাপ ভাইরা কি বুঝবে, 5 বছর ছাড়া ছাড়া ইভিএম মেশিনের সামনে দাঁড়ায় মনে থাকে অথবা ও বলে প্রথম সুইচ টিপলে মেশিন অন হবে, তারপরে তুমি ভাইজানের সিম্বলটাতে দিও। কোন সুইচে হাত দেওয়ার দরকার নেই, কারেন্ট মেরে দেবে। বুঝতে পেরেছেন তো? হাত পেছন দিকে রাখবেন, যেখানে খাম চিহ্ন পাবেন সেখানে কি জোরে টিপবেন, আওয়াজটা খুব জোরে হয়। মাথায় থাকবে তো ভাই? মায়েরা মায়েরা থাকবে তো নাকি? এখন ভাই বেশি টাইম নাই, মা বাপেরা আপনাদের কারো যদি কোনো আমার কাছে বলার দরকার থাকে, কোনো সহযোগিতা নেওয়ার দরকার থাকে, আসো, এসে আমি সমাধান করব। আর একটা কথা, 1 বছরে একটা এমএলএ 60 লাখ টাকা পায়, হাতে টাকা পায় না। 60 লাখ টাকার কাজ করতে পারবে। সেই কাজটা কিভাবে করবে? ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলতে হবে যে এই মোড়ে একটা লাইট করে দাও, ওইখানে ঢালাই রাস্তা করে দাও, ওইখানে পানি যাওয়ার নালা করে দাও, ওখানে কল করে দাও। এইরকম ভাবে করার 60 লাখ টাকা, 60 লাখ। 280টা বুথ আছে, এক একটা বুথে বছরে 20,000 টাকা তাহলে ভাগে পড়ছে। একটা লাইট পোস্ট করতে গেলে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ। বিভিন্ন জায়গায় জন্য মোড়ে মোড়ে করতে পারছি, তো এটা আমার হাতে আসে না। তৃণমূল আমার কাজটা প্রায় 2 বছর আটকে রেখে দিয়েছিল, করতে দেয়নি। লাস্ট আমি নবান্নে গিয়েছিলাম, খেয়াল আছে? আমি যখন নবান্নে গিয়েছিলাম কি বলেছিল, তৃণমূলে জয়েন্ট হবে। জয়েন্ট হয়েছে আমি ভাই, আমি আপনাদের সাথে বেইমানি করবো না। তারপরে কি হয়েছিল, ফুড প্রসেসিং ইফতার মাহফিলে ভেবেছিল কি মমতা ব্যানার্জির সাথে নওশাদ ভাইকে বসিয়ে দেবে, অত সহজ। ভাঙড়ের মানুষ আমার সাথে আছে, ভাঙড়ের মানুষের সাথে আমি বেইমানি করতে পারবো না ভাই। তো এখন কিছু কিছু কাজ ছাড়ছে, হচ্ছে। তারপরেও আমি আপনাদের বলছি, আমি কথা দিয়ে যাচ্ছি, 5 বছরে আমি 3 কোটি টাকার কাজ কি হয়েছে করবার জায়গা আছে। যদি আমি 3 কোটি টাকার কাজ ওরা করতে না দেয়, সেই লড়াই তো আমি আইনি লড়াই লড়বো। এখন কাজ দিচ্ছে, কিছু কিছু হচ্ছে বিভিন্ন জায়গায়। তোমার জায়গার নাম বলো? পদ্মপুকুর একটা হচ্ছে, লাইট ফাইট হচ্ছে, হচ্ছে। তারপরেও বলছি, যে যা বলে এই কানে শোনাবেন, এই কানে বার করে দেবেন। শুধু একটা কথা বলবেন, আমাদের বিধায়ক বলেছে 5 বছর শেষ হওয়ার সাথে সাথে এই যে 3 কোটি টাকার কাজ কোথায় কি কি করেছে খাতায় প্রিন্ট করে খামের মধ্যে ভরে সমস্ত মানুষের বাড়িতে পৌঁছাবার আমি চেষ্টা করব। যদি বাড়িতে পৌঁছানো সম্ভব না হয়, প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে আপনাদের সামনে আমি ঝুলিয়ে দেবো। তখন দেখে নেবেন আমি কতটা কাজ করতে পেরেছি কি পারিনি। যদি মনে হয় আমি কাজ তখন করতে পারিনি, তারপরে আপনারা যে ডিসিশন নিচ্ছা সেটা নেবেন। কিন্তু এরা কাজ আটকাচ্ছে, আবার কি বলছে, কি কাজ করেছে দেখাতে বলো। কিন্তু আমি অত বোকা ধানের চালের আমি ভাত খাইনি। আমি কি কি করতে চাই সব জমা দিয়ে আমি রিসিভ নিয়ে নিয়েছি। কোন কবরস্থানে যেতে গেলে, রাত্রে দাফন করতে গেলে লাইটের দরকার, ওই কবরস্থানে মানুষ যেতে পারে, সেই কবরস্থানের সামনে একটা লাইট দেওয়ার দরকার, সেটা বলেছি। কোন শ্মশানে দাহ করার পরে হিন্দু ধর্মের শাস্ত্রীয় মতে অনেক সময় তারা চান টান করে বাড়ি ফিরে, একটা ঘাটের দরকার, তার অবস্থা সেই ঘাটটা যাতে হয়ে যায়, সেই সবগুলো মানে যা আমি জমা করেছি। শ্মশানে যাওয়ার রাস্তা থেকে লাইটের দরকার, মন্দিরে যাওয়ার রাস্তা থেকে লাইটের দরকার, মসজিদে যাওয়ার রাস্তাতে যদি একটা লাইট দিই ভালো হবে। এই সবগুলো সব আমি কিন্তু জমা করিয়ে রিসিভ নিয়ে নিয়েছি। যে আমি আপনাদের জন্য কাজ করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় তার প্রমাণ আমার কাছে রেখে দিয়েছি। সময়ের সাথে সাথে সেগুলো বার করে দেখাবো। তাহলে আপনাদের কাজ কে করতে দেয়নি আপনারা তখন বলবেন। মানে যে সাপ হয় কামড়াতে সেই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে, যে আমাদের কাজ বন্ধ করে রেখেছে সেই বলছে কেন কাজ করতে পারেনি। এটা তো আমার হাতে ডাইরেক্ট নাই, ডাইরেক্ট থাকলে হতো। তবে এই প্রস্তাব আমি ওই কমিটির আবার চেয়ারম্যান, নতুন প্রস্তাব আমি দেবো এই কাজের যে জটিলতা কিছু সরলীকরণ করার জন্য। বিশেষ করে বিরোধীদের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে এই কাজটা করার জন্য, আমার জন্য সাথে নয়, ম্যাক্সিমাম বিরোধীদের ক্ষেত্রে এই কাজ হয়। তবে বিজেপির শুভেন্দু অধিকারীর কাজে কিন্তু কোনো ডিস্টার্ব নাই, এটা জেনে রাখা ভালো নয় আপনাদের। নওশাদ সিদ্দিকীর কাজের ডিস্টার্ব, শুভেন্দু অধিকারীর কাজের ডিস্টার্ব নাই। নওশাদ সিদ্দিকীর অপরাধটা কি? নাই পক্ষে আছে বলে, ধর্ম নিয়ে রাজনীতি করেনি বলে। আমি যদি ধর্ম নিয়ে রাজনীতি করতাম তাহলে হয়তো আমাকে ছাড় দিয়ে দিত। থাক না,
ছোট ছোট ছোট। উফ, ছেড়ে দাও না। উফ, হ্যাঁ ও কিছু করবে না, ন্যাজ লাগাচ্ছে মানে বুঝতে পারছো না, ও কামড়াবে না। ও মানুষ চেনে, কাকে কামড়াতে হবে কাকে দাঁড় করতে হবে ভালো করে জানো। ওর খাবারও মেরে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস পথ কুকুরদের খাবার হয় জানো তো, পথ কুকুরদের খাবারের ব্যবস্থা তাও মেরে দিচ্ছে। জীবন হ্যাঁ, খোঁজ নিয়ে দেখবেন যদি ভুল বলি। প্রতিটা পঞ্চায়েতে দপ্তর আছে, সঞ্চালক হয়, বিডিওতে কর্মদক্ষ হয় এদের খাবার দেওয়ার জন্য, এদের ট্রিটমেন্টের জন্য টাকা আসে, সব মেরে দিচ্ছে ওরা। ওরা এরা তাকে কামড়াবে, এদেরকে তো শিক্ষিত করতে হবে, বলতে হবে যে তার পেছনে ছোট। এই জীবনে আপনারা শুনেছেন, এই আমার কাছ থেকে নতুন নতুন শুনবেন। আর নতুন মানে ভুল বলছি না ভাই, জিজ্ঞাসা করবেন এই পথ কুকুর বা যেগুলো জন্তু জানোয়ার এদের জন্য ঠিক। এই যে হাতি পালিয়ে আসছে দেখবেন জঙ্গল থেকে, ওদের খাবার তো ঠিক পাচ্ছে না, ওদের খাবার তো এরা খেয়ে নিচ্ছে, হাতির খাবার এরা খেয়ে নিচ্ছে, ওই জন্য পাচ্ছে না। একটু উদ্ভট উদ্ভট কথা লাগছে না, আমি বাস্তব কথা বলছি। আর একটা বাস্তব কথা বলে শেষ করে দেবো। আমাকে ওই জন্য বলে, আচ্ছা আমাদের ভারতবর্ষের অন্যতম সর্বকালের সেরা ফাস্ট বোলারের নাম কি বলুন তো? অনেক আছে, তার মধ্যে একজন জাহির খান, তাই না? জাহির খান ফাস্ট বোলিং করে। সময়ে জাহির খান জীবনে একবার স্পিন বল করেছিল। এটা একটা নতুন তথ্য দিয়ে চলে গেলাম। এটা আমার বলার পিছনে বলছে এই জন্যই যে আমি জানি আমার কাছে এটা রাখবেন অশাস্তির দিকে ভুল বলে গিয়েছে। তো উদাহরণের জন্য গুগল করলে এক্ষুনি পেয়ে যাবেন, যাদের হাতে গুগল আছে দেখুন। জাহির খান একটা টেস্ট ম্যাচে বল করেছিল স্প্রিং বল। তো সেটা যেমন সত্য, ঠিক ওই ধরনের সত্য হচ্ছে এই কুকুরগুলোরও খাবার তৃণমূলের কিছু ড্যাশ নেতা, এর নাম আর দিলাম না, নেতা খেয়ে নিচ্ছে। তার হাত থেকে তো আমাদের আপনারা মাত্র খাবার খাচ্ছে, বাচ্চাদের মিড ডে মিল চুরি করছে, বড় লোকদের রেশন চুরি করছে, তা করে এরা ক্ষান্ত হয়নি। এরা কি করছে? এই কুকুরের খাবার খেয়ে নিচ্ছে। তো এদের হাত থেকে সমাজকে মুক্তি দেবেন না? 2026 সাল বিজেপি তৃণমূলকে হারাতে হবে, এই দায়িত্ব নিতে হবে। তৃণমূল বিজেপিকে একসাথে হারাতে হবে, এরা একে অপরের পরিপূরক। তৃণমূলের হাত ধরে বিজেপি পশ্চিম বাংলা এসেছিল। তো আমরা যদি তৃণমূল বিজেপিকে না হারাতে পারি, 2019 সালের আগে বিজেপি ছিল, খুঁজে পাওয়া যেত পশ্চিম বাংলাতে। 2019 সালে আমরা দেখলাম পশ্চিম বাংলায় বিজেপি আসছিল, কলকাতাতে। 2021-এ আমরা কি দেখলাম? 77টা সিট বিজেপি পেল, অর্থাৎ ভাঙড় ঘট্ট পুকুর এসে গেছে। এখনো আমরা যদি বোকা হয়ে থাকি, 2026-এ কিন্তু আপনার বেডরুমে বিজেপিকে ঢুকিয়ে দেবে। তো বেডরুমে বিজেপিকে ঢুকানোর আগে 2026 সালে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঘটপুকুর পশ্চিম বাংলা নয়, ভারত থেকে বিজেপিকে বিতাড়িত করতে হবে। বাংলা থেকে বিতাড়িত করা শুরু করব আমরা, হবে তো ভাই? বিজেপিকে বাংলায় 1 ইঞ্চি আমরা জায়গা দেবো না, সহমত তো নাকি? কিন্তু বিজেপিকে বাংলায় যে জায়গা দিচ্ছে তাকে আগে কি করতে হবে? বিতাড়িত করতে হবে। দেখুন পুরো জায়গায় ঘাস হয়, পানি থাকলেই ঘাস হবে তো নাকি? পানি পড়লেই ঘাস হয় তো? পানি আসার লাইনটা যদি আমি বন্ধ করে দিই, ঘাস হবে কি? না হলে গরু আসবে কি? ঘাস থাকলেই গরু আসবে। আর ঘাসটা কি করতে হবে? না হয় তার জন্য পানির লাইনটা বন্ধ করতে হবে। তৃণমূল হচ্ছে পানির লাইন দিচ্ছে ঘাস তৈরি হওয়ার জন্য, আর ওরা এসছে ঘাস খেতে। গরুর সাথে তুলনা করছি না, কি বলছি, তাহলে আমাদের প্রথম লক্ষ্যই রাখতে হবে পানি আসার লাইনটা বন্ধ করা। লাইন বন্ধ করলেই ঘাস হবে না, গরু আসা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তাই লাইন যখন তৃণমূল বিজেপিকে জায়গা করে দিচ্ছে, সেই লাইনটা যদি আমরা কাটতে পারি, অটোমেটিক্যালি বিজেপি দম বন্ধ হয়ে বাংলা থেকে বিতাড়িত হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2026 সাল আসছে, মাথা ঠান্ডা করে চলবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ভোট আসছে যত, একটা জিনিসের বৃদ্ধি পাবে, কি জানেন? হিন্দু দেব দেবীর নামে গালাগালি করা পোস্ট ফেসবুকে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবেন। আল্লাহ আল্লাহ রসুল, মক্কা শরীফ, মদিনা শরীফ নিয়ে গালাগালি করা পোস্ট অনেক ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনারা পাবেন। আপনি এত উত্তেজিত কেউ হবেন না। আপনাদের কাজ কি হবে? এই চাই হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, ভিন্ন যে কোনো ধর্ম হোক, যদি কেউ এই ধরনের গালাগালি করা পোস্ট আপনাদের নজরে আসে, আপনাদের লোকাল থানা কি? চন্দনেশ্বর থানা। আপনারা হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে চন্দনেশ্বর থানাতে যাবেন। থানাতে গিয়ে ওই কুলাঙ্গারের বিরুদ্ধে
থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। মাথায় থাকবে তো? না অমুক ছেলেটা কেন আল্লাহর নামে গাল দিয়েছে, চর পাড়ায় গিয়ে ওকে দেখবো, এইসব ফাঁদে পা দেবেন না। কেন ওই ছেলেটা দেবদেবীর নামে গাল দিয়েছে, চর পাড়ায় গিয়ে দেখবো, এইসব ফাঁদে পা দেবেন না। আপনারা কি করবেন? নজরে পড়বে, যখনই নজরে যদি ধর্ম তুলে কেউ গালাগালি করছে, সোজা আপনারা পাড়ার মুরব্বীরা বসবেন, সাথে ছেলেদেরকে নেবেন, বাবু এইটা হচ্ছে কি করা যায়। হিন্দু মুসলমান এক টেবিলে বসবো, আমরা একসাথে উঠে বসা করি না, আমরা এক চার দোকানে চা খাই না। ওদের রাজনৈতিক কারবারিদের জন্য এই সম্প্রীতি আমরা নষ্ট করে দেবো? কেন নষ্ট করবো? আমরা ঘোষপাড়ার সাথে কি আমার সম্পর্ক নাই? তার বিপদে আমি যাই, আমার বিপদে সে আসে। তার বাড়ি বিবাহ হলে, অনুষ্ঠান হলে আমাকে নিমন্ত্রণ করে, আমার বাড়ি অনুষ্ঠান হলে তাকে দাওয়াত করি। এই সম্পর্ক নষ্ট কারা করতে চাইছে? রাজনৈতিক কারবারিরা। আর কিভাবে নষ্ট করবে? এই রকম ভাবে ধর্মীয় জিগির তুলে। তাই এই ফাঁদে আমরা পা দেব না। কোনো মারামারি হানাহানিতে যাওয়ার প্রয়োজন নাই। তার যে কুলাঙ্গার ধর্ম তুলে, যে ধর্মেরই হোক না কেন, তুলে বাজে মন্তব্য করবে, তার বিরুদ্ধে আমরা থানায় লিখিত জমা করব। থানার মাধ্যমে তাকে তুলিয়ে আইনের মাধ্যমে তাকে শায়েস্তা করব। মাথায় থাকবে ভাই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আর যার জন্য যদি কোনো অভিযোগ থাকে আসতে পারেন আমার